আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। ভালো ভাবুন, ভালো থাকুন। পরম করুণাময়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সাদাকায়ন কার্যক্রম শুরু করছি এবং বিশেষভাবে আপনাদেরকে অভিনন্দন জানিয়েই আমরা প্রোগ্রামটি শুরু করছি। অভিনন্দন না জানিয়ে পারছি না, কারণ আপনারা এই শুক্রবারের ছুটির দিনে ঠিক সকাল ৯টায় সময় মতো এসে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং এই যে নিয়মিত উপস্থিতি এবং সময় মতো উপস্থিতি, এটাই আসলে প্রমাণ করে যে নিজেকে ভালো রাখার ব্যাপারে আপনি অন্যদের তুলনায় একটু হলেও বেশি সিরিয়াস। তো এবারে আমরা আমাদের আলোচনার ভুবনে প্রবেশ করব। আজকে আমরা খুবই সৌভাগ্যবান যে বাণীবাহক হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শাহিদা রহমান ম্যাডাম, যিনি প্রাক্তন শিক্ষিকা, স্কলাস্টিকা স্কুল এবং টিচার্স মেডিটেশন সোসাইটির সম্মানিত আহ্বায়ক। সম্মানিত বাণীবাহকে বিনীতভাবে পরিণামে আহ্বান জানাচ্ছি তার আলোচনা উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। পরম করুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা। আজকের এই যে ছুটির দিনে বিশেষ একটা দিন, আজকের ২১শে ফেব্রুয়ারি, তাই না? এই ২১শে ফেব্রুয়ারির সে সকালবেলা ছুটির দিনে আমরা সবাই সময় মতো উপস্থিত হতে পেরেছি একটা চমৎকার সময় কাটানোর ইচ্ছায়। পরম প্রভুর দয়া যে আমরা সময় মতো আসতে পেরেছি, সেজন্য শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকের যে এই যে বিষয়টা, আমাদের আলোচনার যে বিষয়টা, সেটাও আজকের এই যে ২১শে ফেব্রুয়ারির সাথে সাযুজ্য রেখেই আমাদের সাজানো হয়েছে। ঘরে বাইরে সুভাষী হন। তার মানে আমার ঘরে এবং বাইরে, আমি ঘরেই থাকি বা বাইরে জগতে মেলামেশা করি না কেন, আমাদের বচনটা সুন্দর হতে হবে, সুবচন হতে হবে এবং আমি সুভাষী বা সুভাষিনী হতে হবে। তাহলেই কিন্তু আমি এই যে মানুষের হৃদয়টাকে জয় করতে পারবো। এবং বাংলা ভাষাটা দেখেন যে প্রথমেই শুরুতেই এই যে যারা ৫২ সালে যে মানুষরা এই ভাষার জন্য জীবন দান করেছেন, তাদের আত্মদান করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তারা মাফরাত করছে। আল্লাহ যেন তাদের ক্ষমা করেন। এবং এই যে আমাদের বাংলা ভাষাটা, বাংলা ভাষা মায়ের ভাষা, আমরা তো কিন্তু মানে সবারই প্রিয়, প্রত্যেকেরই প্রিয়। আমরা কেন প্রথম কথা বলতে শিখি মায়ের ভাষা। মা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় কিন্তু আমরা কথা বলতে শিখি। এবং এই বাংলা ভাষাটা কিন্তু অত্যন্ত প্রাচীন এবং ঐশ্বর্যমণ্ডিত একটা ভাষা। পৃথিবীতে যতগুলো ভাষা আছে, প্রাচীন যত ভাষা আছে, তার ভিতরে কিন্তু বাংলা ভাষা অন্যতম। এবং বাংলা ভাষার, বাংলা সাহিত্যের যে লিখিত রূপ, সেটাও কিন্তু হাজার হাজার বছর আগে আমরা আগের সেই রূপটা সেটাও পেয়েছি। তো সুতরাং অত্যন্ত সমৃদ্ধশালী একটা ভাষা আমাদের। এটা শুধু আমাদের কথা না, এটা নিয়ে গবেষণা হয়েছে। ইউনেস্কোর একটা দল ভাষাবিজ্ঞানী, তারা দীর্ঘ গবেষণা করেছেন এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বাংলা ভাষাটা হলো পৃথিবীর ভিতরে মধুরতম ভাষা। চিন্তা করে দেখেন, পৃথিবীর ভিতরে মধুরতম যে ভাষা, তার মালিক হলাম আমরা, আমাদের দেশের মানুষ, আমরা যে ভাষায় কথা বলি। তো সুতরাং আমাদের ভিতরে যে হীনমন্যতা বোধ আছে অনেকের বাংলা ভাষা নিয়ে, বাংলা কথা নিয়ে, ইংরেজি আমরা বলতে পারি না, সেজন্য সাংঘাতিক হীনমন্যতায় ভুগি। এটা ভোগার কিন্তু কোনো কারণ নাই। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যারা কিন্তু ইংরেজি জানে, কিন্তু কারোর সাথে কথোপকথনে তারা আসে না। তো সুতরাং আমরা এই হীনমন্যতা ভুগবো না। আজকের ২১শে ফেব্রুয়ারি আমরা এই মানে আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের ভাষার সত্যিকারের যে মর্যাদা, সত্যিকারের যে মর্যাদা, সেটা আমরা যেন তুলে ধরতে পারি। এবং এই যে আমাদের এই যে মধুরতম যে ভাষা, সেই মধুরতম ভাষা, আমাদের কবির ভাষা আমরা কি বলতে পারি? মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। সুতরাং আমাদের গর্ব, আমাদের আশা সবকিছু হলো বাংলা ভাষা। তো এই বাংলা ভাষার এই মধুরতম ভাষাটাও কিন্তু অনেক সময় কর্কশ হয়ে যেতে পারে। কিভাবে? আমাদের ব্যবহারের ফলে। আমরা যদি কর্কশভাবে ব্যবহার করি, আমাদের মুখের ভাষা যদি হয় কটু, তাহলে কিন্তু আমরা মানুষের হৃদয় জয় করার বদলে কি করি? তখন তাদের কাছ থেকে আমরা মানসিকভাবে
সব দিক থেকেই কিন্তু আমরা দূরে সরে যাই। এবং এই যে একটা মানুষের হৃদয় যে জয় করা, সেই হৃদয় জয় করার একটা অব্যর্থ পথ হলো সুবচন। এবং এই সুবচনটা যে ভালো কথা, আমরা সুবচনটা মানেই হলো ভালো কথা। এবং ভালো কথাটার সাথে, সাথে আরেকটা হচ্ছে শুধু ভালো কথাই নয়, এটা হলো সত্য কথা। সত্য কথা এবং সুন্দর কথা ২ টা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। কারণ আপনি মিথ্যা দিয়ে একদম সুগার কোটেড করে আপনি করতে পারেন। মানুষকে সাময়িকভাবে একটু মোহিত করতে পারেন। কিন্তু আপনি যদি তার মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে চান এবং তার মনে প্রভাব বিস্তার করতে চান, তাহলে কিন্তু সত্য কথা এবং সুন্দর কথার কোনো বিকল্প নাই। তো সুতরাং আমরা এই যে মানুষের যোগাযোগের সাথে, বন্ধুত্ব স্থাপনের সাথে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে এই আমাদের যে মানে ভালো কথা বা সুন্দর কথা বা সত্য কথা, সেটা আমরা সবসময় মিষ্টতার সাথে এবং সুন্দরের সাথে করব। মাদার তেরেসা সুন্দরভাবে একটা কথা বলছেন। তিনি বলেছেন যে, "কাইন্ড ওয়ার্ডস আর শর্ট অ্যান্ড ইজি টু স্পিক, বাট দেয়ার ইকোস আর ট্রুলি এন্ডলেস।" আসলে ছোট কথাটা সহজ কথা হতে পারে, কিন্তু এই মধুর কথা, সত্য কথা, ছোট্ট, ছোট্ট কথাগুলো আমাদের মনে, আমাদের প্রাণে এবং আমাদের কানে মধুরতমভাবে অনেক দিন ধরে অনুরণিত হতে থাকে। তো এই যে এইজন্যই বলি আমরা যে আমাদের সেরা যে মানে গুণ, মানুষের মানবীয় যে গুণগুলো, তার ভিতরে যে সেরা গুণ যেটা, সেটা হলো সুন্দর কথা। এবং সুন্দর ভাষী যে সুভাষী, তাকে দেখবেন প্রত্যেকেই পছন্দ করে। মানে ছোট বড় নির্বিশেষে সবাই কিন্তু পছন্দ করে যে সুন্দরভাবে চমৎকারভাবে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, তাকে কিন্তু সবাই পছন্দ করে। এবং আপনি ঘরের ভিতরে দেখেন, ঘরে কি হয়? যখন আমরা সুন্দর কথার প্রচলন করি, তখন একে অন্যের সহযোগী, মানে পরিবারের একে অন্যের সহযোগী হয়। তাদের ভিতরে যে পারিবারিক যে বন্ধনটা থাকে, সেই বন্ধনটা দৃঢ় হয় এবং পারিবারিক যে মমতা, সমমন্বিতা বাড়ে। এবং বাইরের দিকে যদি তাকাই, তাহলে যত বন্ধুত্ব আছে, যত পরিচিত আছে, তাদের ভিতরে সেই সম্পর্কটা দৃঢ় হয়। এবং আপনি যদি অন্যের ভরসাস্থল হতে চান, আমরা সবাই আসলে অন্যের ভরসাস্থল হতে চাই। এবং সেই অন্যের ভরসাস্থল যদি হতে চাই, তাহলে কিন্তু এই সুন্দর কথার বিকল্প আর নেই। সুতরাং আমরা এই সুন্দর কথার চর্চাটা সবসময় করব। আমরা একটা কাজ করতে পারি যে আ আ মানে অন্যকে কথা শোনার জন্য ধমক দিতে পারি, তার সাথে খারাপ ব্যবহার করতে পারি। তাকে হয়তো সাময়িকভাবে আমি হয়তো কথা শোনাতে পারবো। কিন্তু দীর্ঘস্থায়ী যে ছাপটা ফেলা, সেটা কিন্তু আমি ফেলতে পারবো না যখন আমরা এই যে মধুর কথা বা সুন্দর কথাটা না বলি। এবং ধর্মের একটা চিন্তা করে দেখেন, ধর্মের ফলিত রূপটাই হলো সদাচরণ। এবং সদাচরণটার প্রকাশ হয় হলো সুবচনে। এবং এই পৃথিবীর যত মনীষী যারা আছেন, প্রাতঃস্মরণীয় যেসব মনীষী আছেন, সেইসব মনীষীরা কিন্তু সবাই কিন্তু কি করেছেন? সবাই কিন্তু সুভাষী ছিলেন। এবং তার ভিতরে সেরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিরকম ছিলেন? আমরা দেখি ইমাম গাজ্জালী তার বিখ্যাত একটা গ্রন্থে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে বাহুল্য যেমন ছিল না, তেমনি কার্পণ্যও ছিল না। তিনি অল্প কথায় প্রয়োজনীয় ভাব প্রকাশ করতেন। শব্দগুলো তার মুখ থেকে একটার পর একটা মুক্তোর মতো বের হতো। যে শুনতো সেই মনে রাখতে পারত। তার সঙ্গীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সুভাষী, কখনো মন্দ কথা বলতেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, বুখারী, মুসলিম শরীফে আছে যে, "তোমাদের মধ্যে তারাই ভালো যারা সদালাপী ও শুদ্ধাচারী।" এবং শুধু হাদিসে না, আমরা যদি কোরআনের দিকে তাকাই, সেখানেও কিন্তু এই যে মানে সদালাপী হওয়ার, সুভাষী হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কেননা আমরা জানি সূরা লোকমানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? "চাল-চলনে সুশীল হও, মোলায়েম কণ্ঠে কথা বলো, গাধার ন্যায় কণ্ঠস্বর কর্কশ করো না।" তো সুতরাং আমরা কর্কশ স্বরে কখনো কারো সাথে কোনো কথোপকথন করব না। সবার সাথে আমরা বিনয়ী আচরণ করব। এবং বেদে বলা হয়েছে, "হে প্রভু সামর্থ্য দাও উদ্দীপনাময় সুন্দর ও সাবলীল কথা বলার।" মানে প্রত্যেকটা ধর্মেই কিন্তু সুন্দর কথা বলার, সুবচনের তাগিদ দেওয়া হয়েছে। এবং এই যে কথোপকথন যে কটা, এটার কিন্তু একটা সূত্র আছে। সবকিছুর কিন্তু একটা সূত্র আছে। এবং সেই সূত্রটা হলো শুধুমাত্র আমরা বলার জন্য না, এটা ব্রিটিশ দার্শনিক ও ভাষাবিদ পল গ্রাইস, তিনি এই শুদ্ধ ভাষা নিয়ে গবেষণা করছেন এবং তিনি ৪ টা সূত্র বের করছেন। যে ৪ টা সূত্রের ভিতরে রয়েছে কি, ১ম সূত্রটা হচ্ছে কতটুকু বলবো তা ঠিক করতে হবে। তার মানে অতি কথন পরিত্যাজ্য, বেশি কথা না। ২য় সূত্রটা হচ্ছে ভাষা প্রকাশের গুণমান। তার মানে সত্য কথা সঠিকভাবে বলতে হবে। ৩য় সূত্রটি হচ্ছে প্রাসঙ্গিকতা। মানে অপ্রাসঙ্গিক বা প্রসঙ্গের বাইরে যেয়ে কোনো কথা না বলা। ৪র্থ সূত্রটি হচ্ছে শুদ্ধাচার।
এবং এই যে যতটা সম্ভব সুন্দরভাবে মানে উপস্থাপন করাটাই হলো শুদ্ধাচার। এই নিয়ে সূত্রগুলো যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু আমরা কি করতে পারি, আমাদের অন্যদের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে সুন্দর করতে পারি, দৃঢ় করতে পারি। এবং এই সুন্দর কথা মানুষকে খুবই, খুবই অনুপ্রাণিত করে। এবং অনুপ্রাণিত কিভাবে করে, একটা উদাহরণ আমরা বলতে পারি। একটা তাইওয়ানের একজন বিখ্যাত লেখক লিন কিন হুয়ান, তিনি যখন স্কুলে পড়তেন তখন খুবই খারাপ ছাত্র ছিলেন। কিন্তু তার একজন শিক্ষক ছিলেন, তিনি তাকে বাড়িতে ডেকে এনেও পড়াতেন। এবং তিনি তার একটা কথা এই লিন হুয়ানের খুবই দাগ কেটেছিল। তিনি বলেছিলেন, "একবার তাকালেই আমি বলতে পারি কার মধ্যে বড় হওয়ার শক্তি আছে।" এবং এই যে লিন হুয়ান ভাবছেন, তাহলে আমাকে যখন শিক্ষক এই কথাটা বলছেন, তার মানে আমার ভিতরেও সেই শক্তিটা আছে। এবং দেখা গেল যে তিনি তারপর মনোযোগী হলেন এবং পরবর্তীতে তিনি শিক্ষক হলেন। এবং শিক্ষক হওয়ার পরে এবং তারপরে একটা রিপোর্ট করলেন। সেই রিপোর্টের ভিতরে দেখা গেল যে একটা চোরের নিয়ে রিপোর্ট হয়েছে এবং সেই চোরও পাল্টে গেল তার সেই রিপোর্টের উপরে ভিত্তি করে। এবং আমরা করণীয় কি করব? ঘরে সবসময় আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো এবং আমরা ঘরে ক্যাজুয়াল থাকি, ক্যাজুয়াল না থেকে আমরা শুদ্ধ ভাষায় কথাটা বলবো এবং যারা শুদ্ধ ভাষায় কথা বলে তাদের সাথে আমরা সম্পর্কিত থাকবো। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা কি করি, আমরা এই যে কোয়ান্টাম ফাউন্ডেশনে কিন্তু একটা আবহ সৃষ্টি হয়, সুন্দর একটা ভাষায় কথা বলে এবং দেখবেন সবাই মিষ্টি করে কথা বলছে। সুতরাং আমরা এই সঙ্গের সাথে থাকবো এবং শুদ্ধাচার যে বইটা আছে আমাদের, শুদ্ধাচার বইটা আমরা সঙ্গী করবো। সেখানে চমৎকার, চমৎকার কথাগুলো আছে। আমরা সেটা আয়ত্ত করতে পারি। এবং সংশোধন যদি আমরা কাউকে করতে চাই, সেটাও আমরা সুন্দরভাবে করব, তাকে ধমক দিয়ে না। এবং কথার যে টোনটা, সেই টোনটা যেন, আপনার শব্দটা ভালো হলো, বাক্যটা ভালো হলো, কিন্তু আপনার টোনটা খুবই মানে অসম্মানজনক হলো যাকে আপনি বলছেন, সেই টোনটাও কিন্তু আমরা খেয়াল করব। এবং মেডিটেশন। শেষ অবধি আমরা মেডিটেশন কি করে? মানুষের মনটাকে আবর্জনা মুক্ত করে এবং মনটা যদি আবর্জনা মুক্ত হয়, স্বচ্ছ হয়, তাহলেই কিন্তু কি হবে? আপনার মনটা উদার হবে, মনটা সুন্দর হবে এবং আপনার মুখ থেকে সেই সুন্দর কথাগুলো বের হবে। তো পরম করুণাময় আমাদের সেই তৌফিক দিন, যাতে আমরা সুন্দর কথা বলতে পারি এবং আমরা সবার মন জয় করতে পারি এবং সবার যেন ভরসাস্থল হয়ে উঠতে পারি। সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ সম্মানিত বাণীবাহকের প্রতি। আসলে আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুভাষী হওয়ার, কিংবা আপারা বলবেন যে সুহাসিনী, ওনারা সুভাষিনীও হতে পারেন। তো সুভাষী বা সুভাষিনী যেটাই বলি, এটা হওয়ার চমৎকার কিছু টিপস আমরা এই 12 মিনিটের আলোচনায় পেয়ে গেলাম। তো এখান থেকে 2-1টা টিপস যদি আমরা বাসায় নিয়ে যাই এবং চর্চায় নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? খুব সহজেই কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে আশেপাশের কিছু মানুষের হৃদয়ে আপনি একটু একটু করে স্থান করে নিচ্ছেন। তো এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। এইবারে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা সবাই মিলে এখন দেখব। আমার নাম মোহাম্মদ জাকির। আমার পেশা হয়েছে আমি মাঝি ট্রলার চালাই। আমি খুব অসহায় হয়ে পড়ে গেছিলাম। আমার 2খান ট্রলার ছিল, 2খান ট্রলারই নষ্ট হয়ে গেছে, আর সারতে পারিনি। এই কিস্তি মিস্তি ছিল তো। তারপরে মনে করেন আমার এমন অবস্থা হয়েছে যে এখন আমি মনে করেন না পারি কিছু করতে, না পারছি চলতে। তখন আমি এটা আবেদন করছিলাম। আবেদনের মাধ্যমে আমার মনে করেন এই যে আর্থিক সাহায্য করছে। জাকির হোসেন আমাদের কোয়ান্টাম কল্যাণ শাখাতে তার অসহায় অবস্থা জানিয়ে একটি দরখাস্ত করে। তার অর্থনৈতিক অবস্থাটাকে আমরা খোঁজ খবর নেই, তার ঋণগ্রস্ত অবস্থার কথা আমরা জানতে পারি, তার অ্যাক্সিডেন্টের কথা আমরা জানতে পারি, তার পারিবারিক অসচ্ছলতার কথা আমরা জানতে পারি। এবং তাকে আমাদের মনে হয়েছে তিনি একজন উদ্যমী মানুষ। তাকে সহযোগিতা করলে তিনি সেই সহযোগিতা নিয়ে চমৎকারভাবে ঘুরে দাঁড়াতে পারবেন। ঋণ মুক্তি বলি বা আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য যা যা করা জিনিসটা করবেন। তো এই আশ্বস্ততা পাওয়ার পর আমরা আমাদের দরখাস্ত ফরওয়ার্ড করি আমাদের কেন্দ্রীয় টিমের কাছে। কেন্দ্রীয় টিম জাকির ভাইয়ের সঙ্গে কথা বলেন। তারাও
তার তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন যে তাকে সহযোগিতা করা যেতে পারে। তার যে ক্ষেত্রে দক্ষতা, অর্থাৎ তিনি মাঝি, এই নৌকা চালান, নৌকা চালিয়ে জীবন নির্বাহ করতেন, তো সেই ক্ষেত্রেই সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এবং তাকে বলি যে আপনি আপনার ব্যবহারের জন্য, তার কাজের ব্যবহারের জন্য একটা চমৎকার দেখে ভালো কন্ডিশনের নৌকা ক্রয় করেন। এবার এটাও বলে দিই যে আমরা এরকম বাজেটের সহযোগিতা করব আপনাকে এবং এটা এককালীন করব কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে। কিছুদিনের মধ্যেই এই নৌকাটা উনি চয়েস করেন, এটার কন্ডিশন উনি যাচাই বাছাই করেন, এক্সপার্ট দিয়ে এটাকে পরীক্ষা করা হয় যে ইঞ্জিনগুলো কেমন কন্ডিশনে আছে, এটা কতদিন পর্যন্ত সার্ভিস দিবে। এরপর আমরা খুলনা অফিস থেকে দুজন সহকর্মী যে একেবারে বিক্রেতার কাছ থেকেই আমরা নৌকাটা ক্রয় করি এবং জাকির হোসেনের কাছে হস্তান্তর করি। তারা আমার 1 লাখ টাকা সহযোগিতা করছে, সেখানে আমার 1 টাকাও লাগবে না, কিন্তু তারা আমারে বলছে যে ট্রলার কিনে দেব, তুমি সেই ট্রলার চালাই তুমি তোমার জীবন ঘুরাও। তাই আমি সেই ট্রলার এই যে 1 লাখ টাকা দিয়ে কিনছি, কেনার পরে তাই আমি সেইভাবেই আছি। এখন আমার জীবন আস্তে আস্তে ঘুরতেছে। তিনি ভালো করছেন, উদ্যমী মানুষ, পরিশ্রম করছেন, নৌকা চালিয়ে তিনি লোন শোধ করেছেন, অধিকাংশ লোনই শোধ করেছেন, সংসারের উন্নতি হয়েছে এবং নৌকার রক্ষণাবেক্ষণের কাজটাও তিনি সুন্দরভাবে করছেন আর কি। 8-9 মাস হয়ে গেছে ট্রলার কিনছি, তার ভিতরে এই টগে উঠে 30,000 টাকার মতো খরচ করছি। এখন আবার আমার ট্রলার সেই আগের মতো প্রায় 13 লাখ টাকা এখন দাম পড়ছে, কিন্তু আমি তো ট্রলার বিক্রি করবো না, যে দেখে তারই এই ট্রলার পছন্দ হচ্ছে। তারা আমার হেল্প করছে প্রচুর, কারণ এরকম হেল্প বর্তমানে এখন আত্মীয় স্বজন থাকলেও তারাও করে না। কোয়ান্টাম খুলনা শাখা থেকে যখনই কোনো সাহায্য প্রার্থীর আবেদন আসে, আমরা খুব আন্তরিকতা নিয়ে সেই আবেদনটা যাচাই বাছাই করি, তিনি প্রকৃত গ্রহীতা কিনা, প্রকৃত নিডি কিনা এবং জাকাতের খাতভুক্ত হন কিনা। যেহেতু আমরা জাকাতের অর্থ থেকে এই সহযোগিতা করছি, জাকাতের সুনির্দিষ্ট খাতভুক্ত সেই খাতে পড়েন কিনা সেটা আমরা যাচাই করি। গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে তিনি যে ধরনের সহযোগিতা চাচ্ছেন, এটা পণ্য হতে পারে, এটা কোনো ভেহিকেল হতে পারে, যেমন এটা নৌকা বা কখনো ভ্যান, কারো কারো ক্ষেত্রে রিক্সা, কারো কারো ক্ষেত্রে অটো, ইজি বাইক, এগুলো ক্রয় করে দিই। যিনি ব্যবসা করতে চান তাদেরকে ব্যবসা পণ্য ক্রয় করে দিই। তো আমাদের আসলে জাকাত ফান্ড থেকে এই সহযোগিতাটা করা হয়। আমাদের ফান্ডটা যত হেলদি থাকে আমরা তত বেশি মানুষকে এই সহযোগিতাটা করতে পারি এবং এই কাজটা আমরা আরো বেশি করতে চাই, আরো বড় স্কেলে করতে চাই, আরো বেশি মানুষকে সহযোগিতা করতে চাই। এজন্য দাতাদেরকে আরো বেশি কোয়ান্টাম জাকাত ফান্ডের নির্দ্বিধায় দানের প্রতি আহ্বান থাকছে এবং তাদেরকে আরো বেশি এগিয়ে আসার সুযোগ রয়েছে, সেই সুযোগটা দিতে আমরা আহ্বান জানাচ্ছি। ভিডিওটি আমরা সবাই মিলেই দেখলাম। আসলে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা ঘটনা। আসলে এই দায়িত্বটা আমরা তখনই গ্রহণ করতে পারবো যখন সবাই মিলে সংঘবদ্ধভাবে আমরা এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হব। আর সম্পৃক্ত হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা ভালো সুযোগ আপনাদের সাথে আছে। আর সেটা হচ্ছে এই বছরে আপনার যে জাকাত, এই জাকাতের একটি অংশ বা পুরোটা যতটুকুই আপনি পারেন কোয়ান্টাম জাকাত ফান্ডে আপনি এটা দিতে পারেন, যাতে আমরা সবাই মিলে এরকম অনেক ছোট ছোট শিশুর দায়িত্ব নিতে পারি। তো এবার আমরা কিছু অটো সাজেশনের চর্চা করব। অটো সাজেশন কি জিনিস? খুব ভালো 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 কথা, ভালো ভালো শব্দ, নিজেকে নিজে কিছু ভালো শব্দ বলা। তো কিভাবে আমরা চর্চা করব? প্রথমে আমি এই শব্দগুলো উচ্চারণ করব এবং অনুগ্রহ করে এর পরে আপনারা সবাই একই শব্দের অনুরণন করবেন।
তো আমরা সবাই প্রস্তুতি নেই, আর যারা লাইভে আছেন আপনারাও চাইলে একইভাবে চর্চা করতে পারেন। আসুন আমরা শুরু করি। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। দেখেন, সবাই মিলে ভালো কথা বললেও নিজের ভেতরে একটা ভালো অনুভূতি সৃষ্টি হয়। তো এই অনুভূতিটাকে স্থায়ী করার জন্য বাসায় আপনি যখন যেকোনো সময় খালি সময় পড়ে আছে, অলস সময় পড়ে আছে, সেই সময়েও আপনি চাইলে কিছুটা সময় নিজে, নিজে বলতে পারেন, শব্দ করে বলতে পারেন কিংবা মনে, মনেও বলতে পারেন। নিজেকে নিজে ভালো কথা শোনালে এটা আপনার জন্যই একটা ইতিবাচক অনুভূতি সৃষ্টি করবে। এবারে আমরা জানতে চাচ্ছিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনে আজকের এই সাদাকায়ন কার্যক্রমে যারা মেহমান বা অ্যাসোসিয়েট হিসাবে প্রথমবারের মতো এসছেন, তাদের সাথে একটু পরিচিত হতে চাই। তো যদি আজকে প্রথমবার এসে থাকেন, অনুগ্রহ করে একটু দাঁড়িয়ে অথবা একটু হাত তুলে জানাবেন, যাতে আমরা আপনাদের কাছে একটা উপহার পৌঁছে দিতে পারি। বেশি কিছু না, শুধু একটা উপহার। চমৎকার! ম্যাডাম এসছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমবার এসছেন। আপনার কাছে পৌঁছে যাচ্ছে আমাদের একটি উপহার। ভাইয়াকেও ধন্যবাদ। জি ভাইয়া, বসতে পারেন। অনেক ধন্যবাদ। এবং আমরা প্রত্যাশা করব যে আপনারা নিয়মিতভাবে আসবেন, কারণ কোয়ান্টাম পরিবার এটা কিন্তু একটা বৃহৎ পরিবার। তো প্রত্যেকটা পরিবারে কি হয়, একটা গেট টুগেদার হয়। শুক্রবারের সাদাকায়নটা হচ্ছে আমাদের এই গেট টুগেদার প্রোগ্রাম, এবং আমরা হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু ভাগাভাগি করতে চাই, একসাথে থাকতে চাই। তো একসাথে থাকার জন্য নিয়মিত সাদাকায়নে আসাটা, আসলেই আসলে আমাদের সবার সাথে সবার যোগাযোগটা বাড়বে। এবং একই সাথে জানতে চাচ্ছিলাম, কোয়ান্টাম মেথড 499 তম ব্যাচে এইবার এই কিছুদিন আগেই যে কোর্সটি হয়ে গেল, যারা অংশগ্রহণ করেছেন কেউ কি আছেন, তাদেরকেও আমরা একটু বরণ করে নিতে চাই। কেউ কি আছেন আজকের সাদাকায়নে? চমৎকার! আচ্ছা, আচ্ছা। ম্যাডাম অবশ্য আমাদের সাথে আগেই পরিচিত হয়ে নিয়েছেন। তো আপনাদের সবাইকেই চাই যে নিয়মিতভাবে সাদাকায়নে আসুন। তাহলে কি হবে? সবাই মিলে আসলে আরো অনেক কিছু ইতিবাচকতার একটা শুরু মাত্র হয়েছে কোর্সের মধ্য দিয়ে। এখন হচ্ছে ধাপে, ধাপে চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। তো এইবারে আমরা কিছু সুখবর শুনবো কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে। আমাদের যে সুখবরগুলো আছে, সুখবরগুলো পাঠ করতে আসছেন আমাদের দায়িত্বশীল অর্ণব জামান। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয়ভাবে ঘোষিত সুসংবাদগুলো। প্রথমেই থাকছে 5 দিনব্যাপী কোয়ান্টামে খতমে কোরআন। এটি প্রথম ব্যাচ। এটি কোয়ান্টাম গ্রাজুয়েট এবং প্রোমাস্টারদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 7 থেকে 11 মার্চ, শুক্র থেকে মঙ্গলবার, কোয়ান্টাম লামা। এছাড়া কোয়ান্টামে খতমে কোরআনের দ্বিতীয় ব্যাচ থাকছে, সেটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে 18 থেকে 12 মার্চ, এবং এটি 5 দিন ব্যাপী কোয়ান্টাম গ্রাজুয়েট এবং প্রোমাস্টারদের জন্য কোয়ান্টাম লামাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া থাকছে 7 দিন ব্যাপী কোয়ান্টামে খতমে কোরআন। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 7 থেকে 13 মার্চ, শুক্র থেকে বৃহস্পতিবার, এবং এটি বনশ্রী সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া এটি YMCA ভবন কাকরাইল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। থাকছে শ্রদ্ধেয় গুরুজির পরিচালনায় আখেরি দোয়া। এটি আগামী 15 মার্চ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময় সকাল 9টা থেকে ইফতার পর্যন্ত। স্থান IDE ভবন কাকরাইল, এবং এটি কোয়ান্টাম গ্রাজুয়েট এবং প্রোমাস্টারদের জন্য। আপনারা দ্রুত নাম নিবন্ধন করে ফেলুন। ফেব্রুয়ারি মাসব্যাপী চলছে অমর একুশে গ্রন্থমেলা, এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্টল রয়েছে, যেটি হচ্ছে 362 নম্বর স্টল। আমরা সেখানে যাব এবং বইগুলো দেখব। কোয়ান্টাম ফাউন্ডেশন জাকাত ফান্ড রয়েছে। জাকাতের যে 8টি খাত রয়েছে, আমরা প্রত্যেকটি খাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের জাকাত ফান্ডে দান করতে পারি। এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি অনলাইন দান করার জন্য অনলাইন একটি মাধ্যম রয়েছে, যেটা হচ্ছে বিকাশ এবং নগদ। আমরা সেখানে সেইভাবে অনলাইনে দান করতে পারি। মাসিক কোয়ান্টাম, যেটি অনুষ্ঠিত হয় মাসের শেষ শনিবার, অর্থাৎ আগামী 22 ফেব্রুয়ারি, আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সময় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। স্থান বনশ্রী সেন্টার,
অনুদান থাকছে সাধারণের জন্য 100 টাকা, শিক্ষার্থীর জন্য 50 টাকা। রিপোর্টিং সকাল 8টা 45 মিনিটে এবং এটি কোয়ান্টাম গ্রাজুয়েট এবং প্রমাস্টারদের জন্য। সাফল্য সুরক্ষা ওয়ার্কশপ এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল 22শে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা 30 পর্যন্ত এবং এটি সবার জন্য উন্মুক্ত, স্থান বনশ্রী সেন্টার। শ্রদ্ধা মাঝির পরিচালনায় আলোকিত পরিবার। এবারের বিষয় থাকছে রমজানের পূর্ব প্রস্তুতি পরিবারে করণীয়। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 45 থেকে সন্ধ্যা 7টা 45 পর্যন্ত, স্থান বনশ্রী সেন্টার এবং এটি সবার জন্য উন্মুক্ত। এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে কিছু পাবলিকেশন রয়েছে আকর্ষণীয়। প্রথমটি থাকছে শুদ্ধাচার লুডো এবং দ্বিতীয়টি থাকছে কোয়ান্টাম ভাবনা ফিউশন, যেটির দাম কোয়ান্টাম ভাবনা ফিউশনের দাম 40 টাকা, ছোট একটি বই। আপনারা দ্রুত সংগ্রহ করে ফেলতে পারেন। এছাড়া এবং শেষ পর্যন্ত থাকছে আগামী সাদেবেন আপনারা আমন্ত্রিত। বিষয় থাকছে রমজান, আদায় করুন শরীর ও সম্পদের জাকাত। প্রথম সেশন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, দ্বিতীয় সেশন সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 4:30 পর্যন্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অর্ণবকে। আমরা ফাউন্ডেশনের কিছু সুখবর শুনে নিলাম। এর মধ্যে যেই সুখবরগুলো আমাদের জন্য প্রযোজ্য বা যেই প্রোগ্রামগুলোতে আমি অংশ নিতে চাই, নিশ্চয়ই একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে। তো এবারে আমরা আমাদের প্রোগ্রামের পরের অংশে চলে যাব। সেটা কি? ব্রিদিং। আমরা এখন একটু ব্রিদিং করব। যোগের ভাষায় আমরা এটাকে বলি প্রাণায়াম। আর এই ব্রিদিংটা আমাদের আমাদের চেহারার জন্য খুবই ভালো এবং একই সাথে প্রাণবন্ততা বাড়াতেও খুব কার্যকরী। কিভাবে করতে হয় আমরা প্রথমে প্রক্রিয়াটা একবার শুনে নিই, এরপরে আমরা সবাই মিলে একসাথে করি। এই ব্রিদিংটি করার জন্য প্রথমে ডান হাতটাকে মুঠিবদ্ধ করতে হবে। এরপর বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা, অর্থাৎ যে আঙ্গুলে আমরা আংটি পরি, এ দুটো আঙ্গুলকে এভাবে সামনের দিকে প্রসারিত করতে হবে। প্রক্রিয়াটি হচ্ছে, আমি প্রথমে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করব এবং বাঁ নাকের ছিদ্র দিয়ে দম নেব। এবারে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে ডান নাকের ছিদ্র দিয়ে দম ছাড়ব। আবার ডান নাকের ছিদ্র দিয়ে দম নেব। এবং ডান নাকের ছিদ্র বন্ধ করে বাঁ নাকের ছিদ্র দিয়ে আবার দম ছাড়ব। এই হলো একবার। তো একবার করলে হবে না, এটা করতে হবে এভাবে 6বার। এই 6বার করলে হয় এক সেশন বা এক সেশন। তো এরকম আমরা সারা দিনে 5 থেকে 6 সেশন করতে পারি। এবং এখন আমাদের হাতে খানিকটা সময় আছে, আসুন আমরা কিছুটা সময় নিজেরা একইভাবে এই ব্রিদিংটা করি। চমৎকার। এবারে আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসি। নিয়মিত এই ব্যায়ামটি প্র্যাকটিস করুন, চর্চা করুন। তাহলে যেটা হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে প্রাণবন্ততা দিয়ে দিন শুরু করেন, ঘুমোতে যাওয়ার সময়ও আপনি একই লেভেলে প্রাণবন্ততায় থাকবেন এবং মনে হবে যে আরো কিছুক্ষণ কাজ করি ঘুমোতে যাওয়ার আগে। তো এবারে আমরা হিলিং পাঠের নামগুলো শুনবো। হিলিং পাঠ করতে আসছেন ফারহানা মমতাজ শশী। আসসালামু আলাইকুম।
আজকে যারা সাদাকালে হিলিং এ নাম দিয়েছেন, আমি তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। আমরা মেডিটেশনে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। আমরা হালকাভাবে চোখ বন্ধ করব। আমি নামগুলো বলে শোনাচ্ছি। ফারহানা শারিয়ে, আমরিয়া জান্নাত, তাহমিনা বেগম, কামাল মহিউদ্দিন, হাসান শাহরিয়ার, কাউসার খানম ইভা, জাকিয়া ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, সৈয়দ ফেরদৌস, সৈয়দ জহিরুল ইসলাম, নুরুন নাহার বেগম, পারভীন, মায়া ফেরদৌসি, মনি, মমিনুল ইসলাম। এছাড়া আরো অনেকে দোয়ায় নাম দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। শ্রদ্ধেয় গুরুজি ও শ্রদ্ধেয় মাচির জন্য দোয়া করব। এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিটি কাজ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য দোয়া করব। সবাই স্বাভাবিক অবস্থায় চলে আসছি। আসসালামু আলাইকুম। হিলিং পাঠের নামগুলো আমরা শুনলাম, একটু পরেই আমরা মেডিটেশনে তাদের জন্য দোয়া করব। আর মেডিটেশনে যাওয়ার আগে আমরা ছোট্ট দুটো শুদ্ধাচার টিপস শেয়ার করি আপনাদের সাথে। প্রথম টিপস, কেনাকাটায় শুদ্ধাচার টিপস। ফ্রি, ডিসকাউন্ট, মূল্য ছাড় বা বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পণ্য কেনার ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন। মনে রাখুন, সস্তার 3 অবস্থা। আমানত রক্ষায় শুদ্ধাচার টিপস। আমানতের প্রতি বিশ্বস্ত হন। অন্যের কাছ থেকে যে জিনিস যেভাবে নিয়েছেন তা সেভাবেই ফেরত দিন। তো দুটো শুদ্ধাচার আমরা শুনলাম, এবারে আসুন আমরা মেডিটেশনের ভুবনে প্রবেশ করি। আর মেডিটেশন খুব সহজ একটি প্রক্রিয়া। অডিওতে ভেসে আসা কিছু কথা আমরা শুধু গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে শুনবো, তাহলে মেডিটেশন হয়ে যাবে। তো যারা লাইভে আছেন তারাও আমাদের সাথে মেডিটেশনে অংশ নিতে পারেন। মোবাইল ফোনটি যদি সাইলেন্ট করে রাখতে পারেন খুব ভালো হয়। আর যারা ফিজিক্যালি আছেন, মেহরবানি করে মোবাইল ফোনটি পুরোপুরি সাইলেন্ট আর বন্ধ করে রাখতে পারলে সবচেয়ে ভালো। মোবাইল ফোনটি মেহরবানি করে বন্ধ আছে কিনা একটু দেখুন। এবারে আমরা মেডিটেশনে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। হালকাভাবে চোখ বন্ধ করুন। লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন। আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন।
ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনার যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি অবলোকন করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন পরম করুণাময়ের কাছে, যে তিনি আমাদের সবাইকে ইতিবাচকতা, আশা,
স্বপ্ন বলিষ্ঠভাবে তুলে ধরার সুযোগ দিয়েছেন। জাতির জন্য কল্যাণের পথ শনাক্ত করার সুযোগ দিয়েছেন। আমাদের জাতিসত্তার স্বপ্ন ছিল সোনার বাংলা, সোনার মানুষ। সোনার মানুষ অর্থ হচ্ছে ভালো মানুষ, শুদ্ধাচারী মানুষ। নিজেকে অবলোকন করুন একজন ভালো মানুষ হিসেবে, শুদ্ধাচারী মানুষ হিসেবে, সদাচারী মানুষ হিসেবে। মহামানবরা, নবী রসুলরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সদাচারী শুদ্ধাচারী মানুষ গড়ার জন্যে পুরো জীবন উৎসর্গ করেছিলেন। অবলোকন করুন, আপনি শুদ্ধাচারী, আপনি ধার্মিক, এবং আপনার সাথে সাথে সারা দেশের মানুষ সবাই ধার্মিক। সবাই যার যার ধর্ম পালন করছেন আন্তরিকভাবে। আবার সবাই সামাজিকভাবে একাত্তর, উৎসবে, পারিবারিক হোক, সামাজিক হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একাকার। মেহমানদারি, অতিথি পরায়ণতায় কেউ কারো চেয়ে পিছিয়ে নাই। একই থালা থেকে খাবার তুলে নিচ্ছেন তারা, পরিবেশন করছেন সবাইকে। ঈর্ষা, হিংসা মুক্ত মানুষ, অসহিষ্ণুতার পরিবর্তে সমমর্মিতা, সামাজিক দূরত্বের পরিবর্তে সামাজিক নৈকট্য, ভাই ভাই, আনন্দ খুশিতে একাকার সবাই। আসলে ভালো মানুষের শুরু কিন্তু পরিবার থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ভালো মানুষ যে তার পরিবারে ভালো। এবার পরিবারে নিজেকে দেখুন। আপনি স্বামী হতে পারেন, স্বামী হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে। দেখুন, এক এক করে পরিবারের সদস্যদের নিয়ে আসুন। সবাই আপনার পাশে বসে এক এক করে দেখুন, কারো ব্যাপারে আপনার ঈর্ষা, হিংসা
ভুল বোঝাবুঝি আছে কিনা, পরিবারের একজন একজন করে সদস্যকে নিয়ে চিন্তা করুন যে মায়ের সাথে, বাবার সাথে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে বা কোনো নিকট আত্মীয়ের সাথে কারোর সাথে কোনো দূরত্ব আছে কিনা, কাদের কাদের সাথে দূরত্ব আছে সময় নিয়ে খেয়াল করুন, অবলোকন করুন। যদি দূরত্ব না থাকে প্রভুর কাছে শুকরিয়া আদায় করুন, আর যদি দূরত্ব থাকে কেন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো, এটা দূর করার জন্য আপনার দিক থেকে আপনি কি করতে পারেন সেটা চিন্তা করুন। আপনি অন্যকে সংশোধন করতে পারবেন না, অন্যকে সংশোধন করা আপনার জন্য খুব কঠিন, কিন্তু নিজেকে সংশোধন করা এটা তো আপনার হাতে। আরেকজন ক্ষমা করা তার হাতে, কিন্তু আপনি ক্ষমা করে দেওয়াটা তো আপনার হাতে। পেরেট অনুভব করুন যে আসলে এই দেয়াল রাখার কোনো প্রয়োজন আছে কিনা। এই দেয়াল রাখার কোনো প্রয়োজন নাই, দেয়ালটাকে ভেঙে ফেলুন, দেয়ালের বরফ গলিয়ে দিন। বরফ গলে গেলেই এটা শীতল পানীয়, যে পানীয় আপনার অন্তরকে ঠান্ডা করবে। ফিল করুন যে পৃথিবীতে এরা আপনার আপনজন, এদের কারোর সাথেই দেয়াল রাখা যাবে না, সে সন্তান হোক, মা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বাবা হোক। সময় নিয়ে দূরত্বগুলোকে দূর করে দিন, ক্ষমা করে দিন, নৈকট্য অনুভব করুন। তাহলে আপনার ভেতরের অস্থিরতা, আপনার নিঃসঙ্গতা, আপনার একাকিত্বের অনুভূতি এটা দূর হয়ে যাবে। আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন যে আপনি একা নন। আসলে একজন মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায় যখন সে নিজেকে নিঃসঙ্গ ভাবে, একা ভাবে। আর পরিবার সবসময় মনে রাখবেন এটা সমঝোতা। যত সমঝোতা করতে পারবেন, নেগোশিয়েট করেন, সবসময় নেগোশিয়েট করেন, আপনি তত ভালো থাকবেন, তত আল্লাহর কাছ থেকে এটার পুরস্কার আপনি পাবেন। আর পারিবারিক যত ভুল বোঝাবুঝি অধিকাংশ কিন্তু খুব ছোট্ট ছোট্ট কারণে হয়, যেটাকে অনায়াসে আপনি ক্ষমা করে দিতে পারেন।
আপনি বলবেন যে না, আমি তো তার উপকার করছি, আমি তার ভালো করছি, কিন্তু সে বারবার আমার ক্ষতি করার চেষ্টা করছে। অমুক আত্মীয়, করতে দেন তাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কোনো আত্মীয়, সে তোমার যত ক্ষতি করার চেষ্টা করুক, তুমি যদি তার প্রতি তোমার সমবেদনা অব্যাহত রাখো, সে তোমার ক্ষতি করতে পারবে না, সফল হতে পারবে না। আল্লাহ তোমাকে সব সময় সহায়তা করবেন সমস্ত ক্ষতি কাটিয়ে উঠতে। তো আপনার দিক থেকে দরজা উন্মুক্ত করে দিন। আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার দিক থেকে যতটুকু কল্যাণ সম্ভব তাদের জন্য আপনি করছেন অবলোকন করুন, এবং তারা আপনার সাথে মিশে একাকার হয়ে গেছে। অবলোকন করুন, আপনার পরিবারের সদস্যরা একাকার হয়ে গেছে। মাকে দেখুন, মা যদি বেঁচে থাকেন, মা আপনাকে স্নেহ করছেন সেই ছোটবেলার মতো। বাবা যদি বেঁচে থাকেন, দেখুন বাবা আপনাকে স্নেহ করছেন সেই ছোটবেলার মতো। আপনার ছেলেকে, মেয়েকে দেখুন, ভাইকে, বোনকে দেখুন, যে আপনি তাদেরকে স্নেহ করছেন সেই ছোটবেলার মতন। ছোট শিশুটির মতন। সবাইকে নিজের বুকের খুব গভীরে অনুভব করুন। আসলে সোনার মানুষ, ভালো মানুষের শুরুটা তো পরিবার থেকে। এবার দেখুন আপনার এই ভালোত্ব ছড়িয়ে গেছে আপনার চারপাশে, আপনার প্রতিবেশীদের মধ্যে। প্রতিবেশীদের সাথে সুন্দর সুসম্পর্কে নিজেকে দেখুন, সবার সাথে সুসম্পর্ক। আপনার পরিবারকে যেভাবে অবলোকন করলেন, পরিচিতদের সবার পরিবারকে সেইভাবে অবলোকন করুন। প্রত্যেকটা পরিবার আপনার মতোই একাত্ম। আপনি আপনার পরিবারের সাথে যেভাবে একাত্ম, দেশের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ তার পরিবারের সাথে একাত্ম। এবং এই একাত্মতাটাই যখন সৃষ্টি হবে, এটাই হচ্ছে হৃদয় ভরা টান, সমমর্মিতা, একজন আরেকজনের সাথে একাকার। হিংসা, দেশ, হানাহানি ছাড়া একটা সমাজ, একটা দেশ, একটা জাতি। সময় নিয়ে অবলোকন করুন, সর্বত্র হৃদয় ভরা টান,
প্রতিটি পরিবারের হৃদয় ভরা টান, প্রতিটি প্রতিবেশীর সাথে হৃদয় ভরা টান। পরিবারের কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার ব্যবহারে, আপনার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আপনি ইচ্ছাকৃত দেন নাই, কিন্তু তিনি কষ্ট পেয়েছেন, আপনি বুঝতে পারছেন, ক্ষমা চেয়ে নিন। Feel him at your heart, জড়িয়ে ধরুন তাকে। নিজের হৃদয়ে তাকে অনুভব করুন, জড়িয়ে ধরুন তাকে। প্রতিবেশী কারোর সাথে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, জড়িয়ে ধরুন তাকে, ক্ষমা করে দিন। কারণ আপনার এই পার্থিব জীবনই জীবন নয়। এখানে আপনি অনেক কাজেরই পুরস্কার পাবেন না, অনেক ভালো কাজের পুরস্কার এখানে আপনি পাবেন না। কারণ একজন বিশ্বাসীর জন্য পরম করুণাময় তার পুরস্কার এর বড় অংশই রেখে দেন পরকালের জন্য, আখিরাতের জন্য। আপনার প্রতিটি ভালো কাজ, প্রতিটি ভালোত্ব পুরস্কৃত হবে পরম প্রভুর কাছে। ভালো কাজের, ভালোত্বের, শুদ্ধাচারের অগ্রপথিক হিসেবে নিজেকে অবলোকন করুন। আসলে একটা জাতিসত্তার উত্থানে ভূমিকা রাখার সৌভাগ্য পৃথিবীর খুব কম মানুষের হয়। এবং আপনি সেই সৌভাগ্যবানদের একজন, যারা একটা জাতিসত্তার ভালোত্বের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছেন। আপনি আপনার প্রয়াস সবচেয়ে ভালোভাবে যদি পরিচালনা করেন, এই পুরস্কার স্বয়ং পরম প্রভু আপনাকে দেবেন। জাতীয় জীবনের এবার সর্বস্তরে শুদ্ধাচার, ভালো মানুষদের অবলোকন করুন। প্রতিটি স্তরে ভালো মানুষ, অবলোকন করুন। প্রতিটি কাজ সম্পন্ন হচ্ছে সবচেয়ে ভালোভাবে। এবং আমরা রূপান্তরিত হয়েছি এই শতাব্দীর সবচেয়ে সেরা জাতিসত্তায়, স্রষ্টার সবচেয়ে অনুগ্রহ ভাজন জাতিসত্তায়, স্রষ্টার সবচেয়ে অনুগ্রহ ভাজন জাতি হিসেবে, দেশ হিসেবে সোনার বাংলাকে অবলোকন করুন। এবার আপনি আপনার ডানে উপবিষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন। তার নিরাময় সুস্বাস্থ্য, সাফল্য এবং সার্বিক কল্যাণ কামনা করুন। বিশেষ কোনো সমস্যা দৃষ্টিগোচর হলে তার জন্যে বিশেষভাবে প্রার্থনা করুন।
এবার আপনি আপনার বামে উপবিষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন। তার নিরাময়, সুস্বাস্থ্য, সাফল্য, প্রাচুর্য, সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করুন। বিশেষ কোনো সমস্যা থাকলে সেই জন্যে বিশেষ প্রার্থনা করুন। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে। ভালো মানুষ ভালো দেশ, ভালো মানুষ ভালো দেশ, কোয়ান্টাম ঘরে ঘরে, কোয়ান্টাম ঘরে ঘরে। আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে আমরা, একটু পরেই আমাদের চা পর্ব শুরু হচ্ছে। তো মেহরবানি করে আমরা একটু সবাই মিলে চা খেয়ে যাব প্রোগ্রাম শেষে। আর লাইভেও যারা আছেন, আপনারাও চাইলে আপনাদের নিকটস্থ শাখা সেল কোয়ান্টামের যে অফিসটি আছে সেখানে চলে আসুন না, আমরা সবাই মিলে একটু চা খেতে খেতে গল্প করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ভালো ভাবুন, ভালো ভাবুন। অনেক ধন্যবাদ।